দুহাতে কান ধরে দাঁড়িয়ে আছে মিশি। এই নিয়ে চতুর্থবারের মতো অঙ্কে ডাব্বা মেরেছে সে। অবশ্য এই নিয়ে মিশির কোনো মাথা ব্যথা নেই। খাতায় একটা নাম্বার হলেই হয়। আর শূন্যও তো একটি নাম্বার নাকি? অষ্টম শ্রেণীতে কোনোভাবে টেনেটুনে এর ওরটা দেখে পাশ করে এসেছে। তাই বলে তো সববার পার পেয়ে যাবে না সে। নবম দশমের অঙ্ক, সে তো বেশ কঠিন। প্রথমেই যদি এমন রেকর্ড ভাঙা ফেল করে তবে পড়ে কি হবে? ভাবতেই মিশির বাবা বকর মোল্লা নিজের মাথায় আইসব্যাগ চেপে ধরেন প্রতিবার। আরও একজন আছে যে মিশিকে নিয়ে ভীষণ চিন্তিত। সে হল স্কুলের গণিত মাস্টার আলী বাবু। পারলে সে খাতায় অঙ্ক করে তা পানিতে গুলে খাইয়ে দেয় মিশিকে, তবুও যদি মেয়েটার মাথায় অঙ্ক নিয়ে বুদ্ধি শুদ্ধি হয়। মিশি আর চোখে বারবার দেয়ালের ভাঙা অংশ থেকে উকি মারা তেলাপোকাটাকে দেখছে। যখনই সে তেলাপোকাটার দিকে চোখ ঘুরিয়ে তাকাচ্ছে, সেটি দ্রুত ছুটে দেয়ালের সেই ভাঙা অংশের ভেতর চলে যাচ্ছে। মিশিকে দেখলেই সে নার্ভাস হয়ে পড়ছে। বেচারা কি মিশির প্রেমে পড়ে গেল নাকি? কথাটা ভাবতেই নিঃশব্দে মিশি খিলখিলিয়ে হেসে ওঠে। একে তো ফেইল মেরেছে, উপরন্তু কোনো লজ্জা শরম নেই। কান ধরে আবার হাসা হচ্ছে। আলী বাবুর মেজাজ চটে যায়। আজকে পুরো ক্লাসের সামনে বেতের বাড়িতে জখম করবেই করবে সে মিশিকে। আলী বাবু টেবিলের তলায় পড়ে থাকা বেতটা আলগোছে তুলে নেয়। ধিমি পায়ে এগোয় মিশির দিকে। মিশি মাস্টার মশাইকে আসতে দেখে হাসি থামায়। হাতে বেত দেখে নিজে শক্ত হয়ে দাঁড়ায়। আলী বাবু বেত উঁচিয়ে মিশিকে দেখিয়ে বলে, এটা দেখে তোর কি মনে হচ্ছে? মিশি নিচু গলায় বলে, চকলেট কালার আর গু কালারের সম্মিলন। 2 টাকা দামের কোকোলা লাঠিগুলোর মতো লাগছে। খাবেন স্যার? শিপলুদের দোকানে ব্যাপক আছে সেগুলো। নারে শিপলু। শিপলু বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। বোকা বোকা গলায় বলে, হ্যাঁ স্যার। খাবেন আপনি? বাবাকে বলিয়ে কয়েক ডিব্বা আপনার বাসায় পাঠিয়ে দেই। আলী বাবু পড়েছেন মহা ঝামেলায়। মুখটাকে পেঁচার মতো করে রেখেছেন। একদিকে মিশি, অপরদিকে এই গাধা শিপলু। প্রথম সারিতে বসা উদয় মাস্টার মশাইয়ের চেহারা দেখে বেশ মজা পাচ্ছে। বেচারা কাকে রেখে কাকে মারবে চয়েজ করতে পারছে না বোধ হয়। উদয় হাত তুলে জোর গলায় বলে, স্যার, মিশিকে দুঘা মেরে দ্রুত কাজ সারুন না। সময় যে চলে যাচ্ছে। ওদিকে ঢের অঙ্ক যে বাকি। আলী বাবু তৃপ্তি পায়। সপাং সপাং করে দুঘা বসিয়ে দেয় মিশির বাহুতে। মিশি দাঁতে দাঁত চেপে রয়। তার ইচ্ছে করছে উদয়কে আস্ত গিলে ফেলতে। বিখাউজ একটা। মিশি মনে মনে বলে, আজ ছুটিটা হোক, তোর একদিন কি আমার যতদিন লাগে। উদয় বেশ মজা পায়। মিশির শরীরে পড়া প্রতিটা বেতের বাড়ি যেন উদয়ের মনে এসির ঠান্ডা বাতাস বইয়ে দিচ্ছে। অঙ্ক বুঝার নাম করে প্রায় উদয়কে ডেকে নিয়ে ভীষণ অত্যাচার করে মিশি। উদয় মুখ বুজে সয়। কি বলবে? চেয়ারম্যান এর মেয়ে তো সে। এবার ঢাকা মেডিকেলে বাংলাদেশের নানান জেলা ও বিভাগ থেকে লাখো লাখো শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। তবে বিস্ময়কর হলেও সবাইকে পেছনে ফেলে সবথেকে বেশি নাম্বার পেয়ে প্রথম জায়গা করে নিয়েছে নাফিসা খাতুন। রংপুরের ছোট একটি মফস্বল শহর থেকে উঠে এসেছে সে। তার বাবা একজন দিনমজুর এবং মা গৃহিণী। নাফিসা দেখিয়ে দিয়েছে যে নারীরা। বাকিটুকু পড়ার আগেই বকর মোল্লা চেঁচিয়ে বলেন, থামো তো হাসিব। আর কিছু কি খুঁজে পাস না পেপারে? হাসিব উদাসী ভঙ্গিতে পেপার ভাঁজ করতে করতে বলে, কেন স্যার, খবরটা খারাপ নাকি?
সত্যিই মেয়েরা কোথা থেকে কোথায় পৌঁছে যাচ্ছে। বকর মোল্লা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, শুধু আমার মেয়েটাই পারল না। হাসিব চায়ের পট থেকে চা ঢেলে বকর মোল্লার দিকে এগিয়ে দেয়। চায় চুমুক দিতে দিতে বকর মোল্লার মনে পড়ে আজকে তো রেজাল্ট দেওয়ার কথা মিশির। বকর মোল্লা চায়ের কাপ টেবিলের উপর রেখে হাসিবকে আদেশ করেন আলী বাবুকে ফোন লাগাতে। সে জানতে চায় এবার তার ফেলটুস মেয়ে পাশ করল কিনা। লিমা, উদয়কে দেখেছিস? লিমা তখন ঝালমুড়ি কিনায় ব্যস্ত। প্রতিদিন স্কুল শেষে ঝালমুড়ি খেতে খেতে বাড়ি না গেলে তার যেন চলেই না। লিমা ঝালমুড়ি ওয়ালাকে টাকা দিতে দিতে বলে, হ্যাঁ, সে তো স্কুল ছুটির সাথে সাথেই বাসার পথ ধরেছে। এতক্ষণে হয়তো বাসায়ও চলে গিয়েছে। মিশি রাগে গজগজ করতে থাকে। বিড়বিড় করে বলে, আজ বেঁচে গেলি তবে প্রতিবার বাঁচবি না। তোকে আমি কাঁচা খাবই খাবো রে বিখাওজ। লিমা চলে যেতে নিতেই মিশি থামায় তাকে। বাসায় যাচ্ছিস? হু কেন রে? আমার সাথে একটু শিপলুদের দোকানে চল না। ওই যে বেতের মতো দেখতে লম্বা লম্বা কোকোলাগুলো কিনবো আর চাবিয়ে চাবিয়ে খাবো। শান্তি লাগবে। চল না, তোকে আরো 10 টাকার ঝালমুড়ি খাওয়াবনি। লিমা রাজি হয়। দুজনে শিপলুদের দোকানের পথ ধরে। কাকু ও কাকু, বাসায় আছো? মিশির চেঁচামেচিতে মইনুল সাহেব ঘর থেকে বেরিয়ে আসেন। এই অবেলায় মিশিকে দেখে অবাক হন তিনি। মিশির কাছে এসে বিস্ময় ভরা চোখে বলেন, কি রে, তুই এখানে? তাও এখন? কিছু হয়েছে? মিশি বাজখাই গলায় বলে, হয়নি, তবে হবে। তোমার ছেলের হবে। আমি হওয়াব। বুঝেছ? মইনুল সাহেব ভ্যাবাচ্যাকা খান। এসব কি হবে হওয়াবোর কথা বলছে মিশি। তিনি উদ্গ্রীব কণ্ঠে বলে, হয়েছেটা কি? খুলে বলতো। মিশি ফ্যাচফ্যাচ করে বলে, তোমার ছেলে, কত সাহস তার! আলী স্যারকে কিনা বলে আমায় লাগাক দুঘা। সামান্য 4 বারই তো ফেইল করেছি। এমন কি হয়েছে তাতে? তাই বলে সেও আমার পক্ষ ছেড়ে স্যারের পক্ষে চলে যাবে? তুমিই বলো। মইনুল সাহেব মৃদু হাসেন। মিশির মাথায় হাত রেখে বলেন, উদয়কে পড়ে দেখে নিস। আগে বাড়ি যা। এবারেও ফেইল মেরেছিস। তোর বাবা নিশ্চয়ই খবর পেয়ে গেছে এতক্ষণে। তাকে কিভাবে শান্ত করবি সেই চিন্তা কর আগে। মিশি মাথায় হাত ঠেকায়। চিন্তিত গলায় বলে, উফ, বাবার কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। উদয়কে পেলে ওই বড় আমগাছটার সাথে বেঁধে রাখবে শক্ত করে। আমি এসে ওর হাঁটু ভাঙব। তারপর সেই হাঁটুর হাড্ডি দিয়ে বিরিয়ানি রান্না করে একা একা খাব। ওকে দেখিয়ে দেখিয়ে। বেঁধে রাখবে কিন্তু কাকু। মিশি দৌড় লাগায়। তাকে যে এখনই বাড়ি ফিরতে হবে। মইনুল সাহেব রাখব বলে। মিশি দূর থেকেও তা শুনতে পায়। মইনুল সাহেব মিশির চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বড্ড সহজ সরল মেয়েটা। শুধু একটাই সমস্যা, অন্য সব বিষয়ে কোনোভাবে পাশ করতে পারলেও কোনোবার অঙ্কে পাশ করতে পারল না। মইনুল সাহেব ছোট্ট করে দীর্ঘশ্বাস ছাড়েন। এরপর আবার বাসার ভেতরে চলে যান। মিশিকে দেখা মাত্রই বকর মোল্লার শ্বাস বেড়ে যায়। তিনি জোরে জোরে ইনহেলার টানতে শুরু করেন। আর থেমে থেমে হাসিবকে বলেন, ওকে চলে যেতে বল। এখনই আমার চোখের সামনে থেকে সরতে বল। কেমন মেয়ে ভেবে দেখেছিস? এবারেও সে কিনা ফেইল। মোল্লা বাড়িতে এত ফেইল কেউ করেনি আজ পর্যন্ত।
আর সে কিনা মেয়ে হয়ে। চলে যেতে বল হাসিব, ওকে চলে যেতে বল। মিশি জানে এসব ইনহেলার টানা ফানা কিচ্ছু সত্য না, সব তাকে দেখানো। এর আগেও এমন কত হয়েছে, কিছু একটা হলেই বাবা ইনহেলার নিয়ে বসে যান। বিরক্তিকর। মিশি কাঁধের ব্যাগটা হাসিবের হাতে দিয়ে বলে, 4 বারই না হয় ফেল করেছি, তাতে কি হয়েছে? হাসিব চাচা, বাবাকে বলে দিও আমার যতবার ইচ্ছে ততবার ফেল করব। ফেল করাও একটা ট্যালেন্ট, যেটা সবাই পারে না। হাসিব চোখ বড় বড় তাকিয়ে থাকে মিশির দিকে। আর বকর মোল্লা মিশির কথা শুনে আরো জোরে জোরে ইনহেলার টানা শুরু করেন। উদয়কে চেঁচাতে দেখে মিশি সিগারেটের শলায় আগুন ধরাতে ধরাতে বলে, আরেকবার চেঁচালে এই সিগারেট দিয়ে তোর গায়ে ফোসকা বসিয়ে দিব, মনে রাখিস। উদয় বিড়বিড় করে বলে, এক তো এভাবে বেঁধে রেখেছিস, আবার এখন বলছিস সিগারেট দিয়ে। তুই চাচ্ছিসটা কি বলতো? মিশি খেপা বাঘিনীর মতো উদয়ের শার্টের কলার চেপে ধরে। শালা, কিচ্ছু জানিস না তাই না? সার করে বলে আমাকে মাইর খাইয়েছিস, আবার আমাকে ফাঁকি দিয়ে বাড়ি এসেছিস, লুকিয়ে লুকিয়ে চায়ের টঙে বসে অন্য মেয়েদের দিকে তাকিয়ে দেখছিস। আর তুই কিছু করিসনি। আমি তোর কলিজা চাই, শুনেছিস? সেই কলিজা চিবিয়ে চিবিয়ে খাবো আমি। আমার মুখের দুপাশ থেকে রক্ত গড়িয়ে পড়বে, তোর কলিজার রক্ত। উদয় গা ঝাড়া মেরে ওঠে। প্লিজ চুপ হো, ঘিন ঘিন লাগছে শুনতে এসব। তো আমাকে মার খাওয়ালি কেন স্যারকে বলে? ওকে বাবা, সরি, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা দে। মিশি মুখ ভেঙচি মেরে উদয়ের শার্টের কলার ছেড়ে দেয়। বহু কষ্টে টং দোকান থেকে উদয়কে ধরে বেঁধে এনেছিল সে, এনে বড় বট গাছটার সাথে শক্ত করে বেঁধেছিল সে। ইচ্ছে ছিল সিগারেট দিয়ে ছ্যাঁকা দিবে অনেকগুলো, কিন্তু হল না। মিশির মন যে নরম, ভীষণ নরম। সেই নরম মনের গহীনে উদয় যে আরো নরম অনুভূতি সৃষ্টি করেছে। সেই উদয়কে কষ্ট কি সে দিতে পারে? মিশি উদয়ের শরীর থেকে সমস্ত দড়ি খুলে দেয় এক এক করে। উদয় গায়ের শার্ট ঠিক করে। এই মেয়েটাকে নিয়ে আর পারে না সে। আর কত জ্বালাবে তাকে কে জানে। উদয় মিশির দিকে আর চোখে তাকায় একবার, এরপর চলে যেতে নিলেই মিশি বলে, শোন। উদয় থামে, মিশির দিকে না ঘুরেই বলে, কি? মিশি কাচুমাচু করে বলে, আচ্ছা, আমার ভেতর কোনো পরিবর্তন দেখতে পাচ্ছিস আজ? উদয় এবার ঝট করে মিশির দিকে ফিরে আগা গোড়া দেখে নিয়ে বলে, হ্যাঁ, আগের থেকে ভালো হচ্ছিস। আগে বেশি ডাইনি ছিলি, আর এখন কম ডাইনি হচ্ছিস। গুড গুড, ভেরি গুড। মিশি বিরক্তিকর সুরে বলে, শুধু এই পরিবর্তনটাই দেখলি, আর কিছু দেখতে পাচ্ছিস না? উদয় আরেকবার মিশিকে আপাদমস্তক দেখে নিয়ে বলে, না তো। মিশির গলা ধরে আসে, খুব কান্না পায় হুট করেই। ধরা গলায় বলে, ও আচ্ছা বাই। মিশি এক মুহূর্ত দাঁড়ায় না, প্রায় ছুটতে ছুটতে চলে আসে বটতলা থেকে। মনের আকাশে অভিমানের মেঘ করেছে তার। উদয়ের জন্য একটু সেজে এসেছিল আজ, আর উদয় দেখলই না। অদ্ভুত ছেলেটা। না না, অদ্ভুত না, খবিশ, মস্ত বড় খবিশ সে। বকর মোল্লার প্রতি বিকেলে 1 কাপ চা না হলে হয় না, আর সেই চা খানা তার স্ত্রী নতুবা বেগমের বানিয়ে দিতে হয়। আজও তার ব্যতিক্রম হয় না।
নতুবা বেগম এক কাপ চা নিয়ে এসে বকর মোল্লার সামনে রাখেন। বকর মোল্লা তখন পত্রিকার পাতায় নতুন নতুন খবর উদ্ঘাটনে ব্যস্ত। নতুবা বেগম সবিনয়ে বলেন, আপনি কি ব্যস্ত আছেন? বকর মোল্লা পত্রিকার দিকেই চোখ রেখে বলেন, উহু। কিছু বলবে মিশির মা? নতুবা বেগম মাথা নাড়েন। বলছিলাম কি, মেয়েকে দিয়ে তো পড়ালেখা হবে না, তাই কেন বৃথা চেষ্টা শুধু শুধু? বিদেশ ফেরত এক পাত্র আছে বুঝলেন, বেশ ভালো পাত্র, টাকা পয়সা আল্লাহর রহমতে কম না। মিশিকে নাকি দেখেছে সে, তার ভীষণ মনে ধরেছে আমার মেয়েকে। আপনি যদি রাজি থাকেন তবে। বকর মোল্লা পত্রিকাটা রাখেন। তিনি নতুবার দিকে তাকান। নতুবার চোখ চকচক করছে। প্রায়শই অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়লে নতুবার চোখ চকচক করে ওঠে। বকর মোল্লা নিজের মনেই ভাবেন, মাত্র 15 বছর বয়সে তিনি বিয়ে করে এনেছিলেন এই ছোট মেয়েটাকে, যে আজ এক জননীর মা। দীর্ঘ 15 বছর পর বড় সাধনা করে মিশি হয়েছিল তাদের। কত লোকে কত কথা বলেছে, সবাই তো ভেবেই নিয়েছিল নতুবা বন্ধা, কোনো দিন সন্তান জন্মদান করতে পারবে না সে। কিন্তু বকর মোল্লা তার সিদ্ধান্তে অটুট ছিলেন। তিনি ভেবেই নিয়েছিলেন যদি সংসার করেন এই মেয়ের সাথেই করবেন, নইলে না। বকর মোল্লা নতুবার হাতজোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে বলেন, যদিও মেয়ে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ইচ্ছে আমার নেই, কিন্তু তুমি যদি রাজি থাকো তবে ডাকো একবার ছেলেকে, আমি দেখি সে কেমন। নতুবার চোখ খুশিতে ছলছল করে ওঠে। এই মানুষটা এত ভালো কেন? মিশির মনের আকাশে যে অভিমান জমেছে তা কিছুতেই সরছে না যেন। তাই মিশি উদয়কে ডেকে পাঠিয়েছে। আজ শাস্তি দিবে সে উদয়কে, কঠিন শাস্তি। তাতে যদি তার মন একটু শান্ত হয়। উঠোনে বসে আছে মিশি। উদয় এখনো আসছে না। বাদরটা কোথায় সময় খোয়াচ্ছে কে জানে। প্রায় 15 মিনিট পর উদয় হাজির হয়। মিশি গম্ভীর গলায় বলে, 5টায় আসতে বলেছিলাম, এখন 5:15 বাজে। উদয় বই খাতাগুলো টেবিলের উপর রাখতে রাখতে বলে, সরি রে। চুমকি বলল ওর নাকি অঙ্ক সমস্যা, দেখিয়ে দিয়ে এলাম। চুমকি মিশিদেরই ক্লাসমেট। মিশির গা জ্বলে। সে আরও গম্ভীর হয়ে বলে, ক্লাসের সবার অঙ্ক বোঝানোর দায়িত্ব কি তুইই নিয়েছিস? উদয় ভ্রু নাচায়। কেন রে? এ কথা কেন? জলে তোর? মিশি হাই তুলতে তুলতে বলে, মোটেও না, অঙ্ক করা আমায়। উদয় অবাক হয়। মিশি কোনো দিন নিজ থেকে অঙ্ক করানোর কথা বলে না। আর আজ উদয় খুশি হয়। মেয়েটার বুঝি জ্ঞানবুদ্ধি হল। প্রায় 40 মিনিট অঙ্ক করানোর পর উদয় মিশির দিকে তাকিয়ে খুশি খুশি ভাবে বলে, খুব তো মনোযোগ দিয়ে দেখলি সব। এবার বল বুঝেছিস? মিশি আবারও হাই তুলে, না রে, কিচ্ছু বুঝিনি। আবার বুঝাতো। উদয়ের খুশি মুখে ঠাডা পড়ে যেন। রাগী গলায় বলে, তোর অঙ্ক বোঝা লাগবে না, আমি গেলাম। নিজে তো পড়বে না ঠিকঠাক, আমাকেও পড়তে দেবে না। কি চাও? অঙ্ক বুঝতেছি। এই বাহানায় আমার পড়াটাকে লাটে উঠাতে পারবো না। উদয় উঠলে মিশিও উঠে দাঁড়ায়। এগিয়ে এসে উদয়ের পিঠে সটাস করে দুটো কিল বসায়। উদয় ও মাগো বলে নিচু হয়ে বসে পড়ে। মিশি চোখ পাকিয়ে বলে, এবার বল কি যেন বলতেছিলি? উদয় পিঠের উপর হাত বুলাতে বুলাতে বলে,
বলছিলাম যে পড়াবো তো। যতক্ষণ চাস পড়াবো। সারা রাত ধরে পড়াবো। সকাল হলেও থামবো না, তোকে অঙ্ক বুঝিয়ে যাব। আজকে তোকে পড়াতে পড়াতে শহীদ হয়ে যাব। নে, বসো বসো। বকর মোল্লার সামনে বসে আছে আনিস। একা একা এভাবে পাত্রী দেখতে আসা বোধহয় ঠিক হয়নি। বাবা বা মা বা কোনো গুরুজনকে নিয়ে আসা উচিত ছিল। কথাগুলো যতবার ভাবছে ততবারই নিজেই নিজের হাত কোচলাচ্ছে শুধু। বিষয়টা বকর মোল্লা খেয়াল করেন। তিনি সোজা সাপটা প্রশ্ন করে বসেন। তোমার কি হাত কচলানোর বাতিক আছে বাবা? হুট করে এমন প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় আনিস। আমতা আমতা করে বলে, জি হ্যাঁ। না মানে না, ওমন কোনো অভ্যাস নেই আমার। আনিস মিথ্যে বলছে। সে যখন অতিরিক্ত নার্ভাস হয়ে পড়ে সে হাত কচলায়। এটা তার একটা অভ্যাস না, কঠিন অভ্যাস। বকর মোল্লা বুঝতে পারেন বিষয়টা। সে একটা জিনিস জীবনে খুব অপছন্দ করেন আর তা হল মিথ্যা কথা। অথচ আনিস সামান্য একটা বিষয় নিয়েও মিথ্যা বলতে দ্বিধাবোধ করল না। না জানি সংসার জীবনে কত মিথ্যা বলে বলে বেড়াবে সে। আর যে সংসারে মিথ্যার গুঞ্জন, সেখানে আর যাই হোক সুখ পাখি আসে না। এরকম একটা ছেলের সাথে নিজের মেয়েকে ঠেলে দিতে পারেন না বকর মোল্লা। আপনি কি কিছু ভাবছেন? আনিসের কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে বকর মোল্লা। মাথা দুলিয়ে বলেন, না না কিছু। না, নাও না, চা নাস্তা খাও। আনিস যেন অপেক্ষায় ছিল কখন খেতে বলা হবে। বকর মোল্লা বলার সাথে সাথেই সে চায়ের কাপ তুলে নেয়। একটার পর একটা বিস্কুট খেয়ে চলে। বকর মোল্লার মনে পড়ে যায় নতুবাকে দেখতে যাওয়ার দিনের কথা। সেদিন আষাঢ়ের তৃতীয় দিন। আকাশে মেঘ গুড়গুড় করছে সকাল থেকেই। সেরকম একটা দিনে বকর মোল্লা ও তার বাবা রওনা হয় নতুবাকে দেখতে যাওয়ার জন্য। হবু শ্বশুরবাড়িতে প্রায় ছিল। নতুবার বাবা হাজারবার সেধেও বকর মোল্লাকে কিছু খাওয়াতে পারেননি। এমনকি বিয়ে হওয়ার ১.৫ মাস অবধি যতবার বকর মোল্লা শ্বশুরবাড়ি গেছেন, শ্বশুরের সাথে একসাথে বসে দুটো খেতে পারেনি লজ্জায়। আর এদিকে আনিস। বকর মোল্লা কড়াকড়ে সিদ্ধান্ত নিয়েই নেন, আর যাই হোক এই ছেলের সাথে তিনি মিশিকে বিয়ে দেবেন না। কিছুতেই না। বকর মোল্লা উঠে দাঁড়ান। হাসিবকে উদ্দেশ্য করে বলে, হাসিব, গাড়ি ঠিক করে দিও আনিসকে। সে যেন ঠিকঠাকভাবে চলে যেতে পারে। কথাটা শুনে আনিসের আর ৭ নং বিস্কুটটা চায় ডুবানো হল না। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে বকর মোল্লার দিকে। ব্যতিব্যস্ত হয়ে বলে, বিয়ের কথাবার্তা। বকর মোল্লা আনিসকে থামিয়ে দিয়ে বলে, অন্য জায়গায় মেয়ে দেখে নিও বাবা। আমাদের মেয়ে কেন, আমরাই তোমাকে পছন্দ করলাম না। বেলা ১২টা। মাত্র স্কুল ছুটি হয়েছে মিশিদের। স্কুল গেইটের সামনে দাঁড়িয়ে এপাশ ওপাশ দেখছে মিশি। কোথাও খুঁজে পাচ্ছে না উদয়কে। মাত্রই তো স্কুল ছুটি হল, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কোথায় চলে গেল ছেলেটা। মিশিকে একা একা দাঁড়িয়ে থাকতে দেখে তার দিকে এগিয়ে যায় লিমা। কি রে, এখানে দাঁড়িয়ে আছি সেভাবে? কাউকে খুঁজছিস? মিশি মাথা দুলায়। হু।
উদয়কে কই গেল বাদরটা? জলপাইয়ের আচারের প্যাকেট থেকে একটু আচার মুখে দিতে দিতে লিমা বলে, বুঝি না তোদের ব্যাপার স্যাপার। এই দুজনে সারাদিন লেগে থাকিস, আবার একজন অন্যজনকে ছাড়া বাঁচিস না। মিশি মুখ ভেঙচিয়ে বলে, বাল, আমিই বাঁচি না, আর সে তো আমায় পাত্তাই দেয় না। কচু, সে যদি তোকে পাত্তা না দিত তবে কেন তোর জন্য এই আচার পাঠাত? লিমার কথা শুনে মিশি চোখ বড় বড় করে বলে, উদয় আমার জন্য আচার পাঠিয়েছে। হ্যাঁ, নে ধর। আমি যাই, বড্ড দেরি হয়ে যাচ্ছে রে। আচারের প্যাকেটটা হাতে নিয়ে থম মেরে দাঁড়িয়ে থাকে মিশি। 3 বছর হলো সে উদয়কে চিনে। এই 3 বছরে আজ পর্যন্ত উদয় তার জন্য 1 টাকার একটা চকলেট কিনল না। আর আজ কিনা 10 টাকার আচার। সামান্য 10 টাকার জিনিস হলেও মিশির কাছে এই ঢের। মিশি পরম আবেশে আচারের প্যাকেট খানা বুকে চেপে ধরে। মনে মনে ভাবে, উদয়ের মনে তবে আমার জন্য কোনো ফিলিংস সৃষ্টি হল না তো? বিকেল 3টা। মিশি অস্থিরভাবে পায়চারি করছে উঠোনে। সেই কখন হাসিব চাচাকে পাঠিয়েছে উদয়কে ডেকে আনার জন্য, অথচ এখনো উদয় এলো না, হাসিব চাচাও এলো না। মিশি বারবার রাস্তার দিকে দেখছে। মিনিট 5 পর হাসিব চাচাকে এগিয়ে আসতে দেখে মিশি দৌড়ে যায় তার কাছে। তাকে দৌড়ে আসতে দেখে হাসিব বলে, আস্তে মা, আস্তে, পড়ে গেলে ভীষণ ব্যথা পাবে। রাখো পড়ে যাওয়া। আগে বলো উদয় কই? আসলো না কেন? সে আসবে না মা আজ। সে নতুন কোচিং ধরেছে। বলে দিল সে আর কখনো তোমায় অঙ্ক শেখাতে আসবে না নাকি? মিশির মাথায় যেন ঠাডা পড়ে। সে হাসিব চাচার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, মজা করছো না তো চাচা? হাসিব চাচার ও মনে ব্যথা লাগে। সে মিশির মাথায় হাত রেখে বলে, উহু, মজা কেন করব? সে সত্যিই এটা বলেছে। মিশি আর কিছু বলে না। ধিমি পায়ে হেঁটে হেঁটে ভেতরে চলে যায়। মিশির ঘর থেকে গোঙানির শব্দ পেয়ে থেমে দাঁড়ায় বকর মোল্লা। মিশির ঘরে ঢুকে সজোরে ডাকে, মিশি মিশি মা। মিশি চোখ মুছে ফেলে। ফোলা ফোলা চোখ নিয়ে বাবার সামনে এসে দাঁড়ায়। কিছু বলবে বাবা? বকর মোল্লা স্পষ্ট বুঝতে পারেন যে মিশি কাঁদছিল। মিশির ফোলা চোখ দেখে বুকের ভেতর ছাদ করে উঠে তার। একটা মাত্র মেয়ে, কি এমন হলো তার? মিশিকে জিজ্ঞেস করতেই সে হুহু করে কেঁদে ফেলে। কেঁদে কেঁদে বলে, আমি সজীব স্যারের কোচিং করতে চাই বাবা। সে খুব ভালো ম্যাথ করাই জানো। আমি আর চাই না কেউ আমায় ফেলটুস বলুক। প্লিজ বাবা, আমায় ওখানে ভর্তি করাও প্লিজ। বকর মোল্লার মন গলে। মেয়েটা হয়তো এবার সত্যিই ঘুরে দাঁড়াতে চায়। বকর মোল্লা সেদিনই মিশির কোচিং করার সব আয়োজন করে দেন। প্রতিদিন 4টা থেকে 6টা ক্লাস টাইম। মিশি চোখ মুছে ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে ধুতে ভাবে, যাক, চোখের পানি বৃথা গেল না। আমি আসছি উদয়, তোকে আমি এবার সত্যিই সিগারেটের শলা দিয়ে ছ্যাঁকা দিব। ক্লাস এখনো শুরু হয়নি। উদয় প্রথম সারির একটা বেঞ্চে বসে আছে। ভীষণ শান্তি লাগছে তার। অবশেষে মিশি নামক চুন্নিটার থেকে রক্ষা পেল। কিন্তু হয়তো নিয়তিই চায় না উদয়কে রক্ষা দিতে। তাই তো সজীব স্যারের সাথে সাথে মিশি ও ক্লাসে ঢুকে।
তাকে দেখে উদয়ের চোখ কপালে উঠে যায়। এই বান্দরনি এখানে কেন? মিশি ব্যাগ নিয়ে বসতে বসতে সিগারেট দেখায় উদয়কে। উদয়ের বুকের ভিতরটা ধক করে ওঠে। আজ বুঝি সত্যিই সিগারেটের ছ্যাঁকা খাওয়া লাগবে তার। সজীব স্যার মিশিকে ডেকে উঠলে মিশি বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ায়। সবাইকে উদ্দেশ্য করে সজীব স্যার বলেন, ও হলো মিশি, তোমাদের নতুন ফ্রেন্ড। আই হোপ এখানে অ্যাডজাস্ট করতে সবাই ওকে সাহায্য করবে। সবাই একসাথে চেঁচিয়ে বলে, ইয়েস স্যার। এরপর উদয়কে দাঁড়া করিয়ে সজীব স্যার বলেন, ও উদয়, এও নতুন ফ্রেন্ড তোমাদের, ওকেও সাহায্য করবে কিন্তু। এরপর মিশির দিকে ফিরে বলেন, মিশি, তুমি আর উদয় তো একই স্কুলে পড়ো। আই থিঙ্ক তোমরা একে অপরকে জানো। মিশি সটাস করে বলে, জি না, আমি ওকে চিনি না। আমার এত সময় কই সবাইকে পাত্তা দেওয়ার। উদয় মিশির কথা শুনে যারপরনাই চমকায়। মিশির সাথে 3 বছরের পরিচয় তার, আর সে কিনা বলছে সে তাকে চেনেই না। কিন্তু কেন? সজীব স্যার একবার মিশিকে দেখছেন, আরেকবার উদয়কে। মিশির চোখে স্পষ্ট রাগ, আর উদয়ের চোখে বিস্ময়। তিনি নিশ্চিত এই দুইজনের মধ্যে কোনো না কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে, কিন্তু সেটা কি? পুরো ক্লাসে একবারও মিশি উদয়ের দিকে তাকায় না। ওদিকে উদয় যেন মিশির সাথে চোখাচোখি হওয়ার জন্য পাগল প্রায়। হঠাৎ হলো কি মেয়েটার? যে কিনা উদয় উদয় করে মরত, সে আজ উদয়কে চিনছেই না। পুরো ক্লাসে মনোযোগ দিতে পারে না উদয়। সে অপেক্ষা করতে থাকে ক্লাস শেষ হওয়ার। ক্লাস শেষ হতেই মিশি সবার আগে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে যায়। উদয় দৌড়ে গিয়ে মিশির হাত ধরে। উদয়কে আরও অবাক করে দিয়ে মিশি উদয়কে ঠাস করে থাপ্পড় মেরে বসে। উদয় গালে হাত দিয়ে বলে, আরও মার, বাট বলতো কি হলো হঠাৎ? আমাকে কি করে ভুলে গেলি রে? মিশি তাচ্ছিল্যের সুরে বলে, আমি সেই উদয়কে চিনতাম যে আমার মায়ের গুথা খেয়েও আমি ডাকতেই চলে আসত। প্রতিদিন অঙ্ক করা তো আমি বুঝি বা না বুঝি, তোকে চিনি না। তুই আমার সেই উদয় না। তুই তো নতুন মেয়ে পেয়েছিস এখানে রে। উদয় বাজখাই গলায় বলে, কি তোর উদয় করছিস? আমি কি তোর প্রেমিক নাকি? মিশি নিচু গলায় বলে, তাই তো। তুই তো প্রেমিক না রে। আসলে তুই আমার কেউই না। কেউ না। মিশি ছুট লাগায়। এক ছুটে গাড়িতে গিয়ে উঠে বসে। একটি বারের জন্যেও সে ফিরে তাকায় না উদয়ের দিকে। হয়তো নিজের চোখের পানি লুকাতে চাচ্ছে সে। পরের দিন থেকে মিশির ভেতর আমূল পরিবর্তন দেখা যায়। উদয়ের থেকে একটা দূরত্ব বজায় রেখে চলতে শিখে গেছে যেন। উদয় গায়ে পড়ে কথা না বলতে আসলে মিশিও বলে না। এমনকি তার দিকে তাকায় না পর্যন্ত। উদয় বেশ বোঝে মিশির এই পরিবর্তনগুলো, কিন্তু নিজেও নিজেকে বুঝায়, ভালোই তো হয়েছে। সে তো চেয়েছিলই মিশি নামক আপদটা বিদেয় করতে। নিজে থেকেই তো বিদেয় হয়েছে এখন। তার কি ঠেকেছে মিশির সাথে সেধে গিয়ে কথা বলতে? মিশি যদি কথা না বলে থাকতে পারে, তবে সেও পারবে। বেশ পারবে। টিফিন পিরিয়ডে মিশি সবসময় উদয়কে খোঁচাতে ব্যস্ত থাকত। কিন্তু আজ একা। চুপচাপ বসে পাউরুটি খাচ্ছে। লিমা বেশ অবাক হয়। সে মিশির পাশে বসে বলে, তুই ঠিক আছিস মিশি? তোর আর উদয়ের মাঝে কিছু হয়েছে? মিশি খাবার মুখে নিয়েই বলে, আমাদের মধ্যে কিছু ছিলই বা কখন? যে আবার কিছু হবে? লিমা সিউর হয় যে সত্যিই মিশি আর উদয়ের মাঝের সম্পর্ক ঠিক নেই। কেননা আর কেউ না জানুক,
লিমা জানে মিশি উদয়কে কতটা ভালোবাসে। আচ্ছা, মিশি কি নিজেও জানে যে সে উদয়কে ভালোবাসে? পাগলের মতো ভালোবাসে। লিমা ৭-৫ ভেবে মিশিকে প্রশ্ন করে, তোকে একটা কথা বলবো? মিশির নির্লিপ্ততা জবাব, বল। কাচুমাচু করে লিমা বলে, তুই কি উদয়কে ভালোবাসিস? হঠাৎ যেন প্রশ্নটা শুনে থমকে যায় মিশি। সেও আসলে এটা কখনো ভেবে দেখেনি। শুধু উদয়ের সাথে থাকতে, তার সাথে কথা বলতে মিশির ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এখন এটা কি ভালোবাসা নাকি ভালো লাগা সেটা তো মিশিও জানে না। মিশিকে চুপ থাকতে দেখে লিমা বলে, কি হলো? বলছিস না কেন? মিশি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমিও জানি না লিমু, কিন্তু এটুকু জানি যেদিন ঘরে একটা ভালো খাবার তৈরি হয় সেটা আমি উদয়কে না দিয়ে খেতে পারি না। উদয়কে একদিন না মারলে আমার রাতে ঘুম হয় না। উদয়কে একদিন না দেখলে আমার দিনটা খালি খালি কাটে যেন। উদয়কে সারাক্ষণ দেখলেও আমার চোখ ক্লান্ত হয় না। ওর সাথে সারাদিন কথা বললেও আমার মুখ জিরোয় না। ওকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে আমার হিংসে হয়, ভীষণ হিংসে হয়। এসব কি ভালোবাসা নাকি অন্য কিছু আমি জানি না রে লিমু। মিশির চোখ ভেঙে কান্না পাচ্ছে। সে চায় না উদয়কে মনে করতে। মিশি সত্যিই বুঝে গেছে যে উদয়ের মনে তার জন্য কোনো জায়গা নেই আসলে। উদয় শুধু না পেরে তার সাথে কথা বলতো, না পেরে তাকে অঙ্ক শেখাতো আসত। উদয়কে সে মুক্তি দিয়েছে না চাইতেও। লিমা মিশির কাঁধে হাত রেখে বলে, এটাই ভালোবাসা রে, এটাই ভালোবাসা। আমি জানি, আমি জানি রে। মিশি আলগোছে চোখ মুছে নেয় তার। লিমার দিকে তাকিয়ে বলে, কে সে? লিমা মৃদু হেসে বলে, নাম তার মেঘ। মেঘের মতোই শুভ্র সে, নরম তার ভিতরের দিক। মেঘের মতোই উড়ে উড়ে সে আমার ছোট্ট মনে জায়গা করে নিয়েছিল। ৩ মাস, শুধু ৩ মাসের সম্পর্ক ছিল আমাদের। লিমার বুক চিরে ১০০০ কিলোমিটার সমান বড় দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মিশি উৎসুক চোখে বলে, কেন সম্পর্ক শেষ হল? তার কোনো ভুল? না, তার কোনো ভুল ছিল না। তাহলে তোর? না রে, আমারও না। শুধু ভুল ছিল নিয়তির। নিয়তিই চায়নি আমাদের দুজনকে এক করতে। আর তাই তো পরিবারের জন্য আলাদা হয়ে গেলাম দুজনে। তার পরিবার যে ভীষণ আলিশান পরিবার। সে পরিবারে আমার জায়গা হবে কি? কথাটা শুনে মিশির মেজাজ চটে যায়। শুধু ফ্যামিলির স্ট্যাটাসের কারণে দুজন দুজনকে ভালোবেসেও আলাদা হয়ে গেলি। এটা বোকামি না? লিমা শুকনো হাসি হেসে বলে, ভালোবাসা মানে দুটো মনেরই মিলন না, দুটো পরিবারের মিলন। আমার বাবার হয়তো ও অর্থ সম্পদ নেই, কিন্তু সে তার কথায় অনড়। তাকে আমি চিনি, সে কোনো দিন ওরকম সম্পর্ক মেনে নিত না। কিশোরী বয়সের আবেগ ভেবে উড়িয়ে দিত। কিন্তু আমি তো জানি, আমার মন তো জানে, মেঘ আমার আবেগ নয়, আমার ভালোবাসা। মিশি নির্বাক হয়ে পড়ে। তার কাছে তার কষ্টটাই এতক্ষণ বেশি ভারী লাগছিল। কিন্তু লিমার হাসি খুশি চেহারার আড়ালে যে এত বড় কষ্টের বোঝা আছে, তা না শুনলে সে কোনো দিনও বুঝতে পারত না। জীবনের ২০% সুখ, বাকি ৮০%ই কষ্ট। সেই কষ্টগুলো যে হাসি মুখে বিদেয় দিতে পারে, সেই জীবনে সুখী হয়। মিশি লিমার কাঁধে হাত চাপড়ে বলে, ক্লাস শুরু হবে তো, ক্লাসে যাবি চল। ৪ দিন কেটে গেছে।
এই 4 দিনে মিশি নিজেকে যতটা সম্ভব দূরে দূরেই রেখেছে নিজেকে উদয়ের থেকে। মাঝে মাঝে প্রিয় মানুষের থেকে দূরে থাকাও একটা পরীক্ষা। সেই পরীক্ষায় যারা পাশ করে তারা বুঝতে পারে তাদের ভালোবাসাটা কতটা মজবুত। মিশিও বুঝতে পেরেছে। সে জেনে গেছে যে সে সত্যি উদয়কে ভীষণ ভালোবাসে এবং আজীবন বেঁচেও যাবে, কিন্তু উদয়কে জ্বালাতন করবে না। উদয় যেভাবে খুশি থাকতে চায় থাকুক, মিশির তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এই 4 দিনে উদয় মিশিকে জ্বলানোর জন্য মিশিকে দেখিয়ে দেখিয়ে অনেক মেয়ের সাথে কথা বলেছে। আগে হলে মিশি মেরাই ফেলত উদয়কে, কিন্তু এখন পাত্তাই দিচ্ছে না। উদয় ভেবেছিল মিশিকে ছাড়া সে ভালো থাকবে, কিন্তু হলো উল্টোটা। উদয়ের যেন মিশির মারগুলো ছাড়া চলছে না। এক অজানা টান অনুভব করছে সে মিশির জন্য। কিন্তু কি সেই টান তার জানা নেই। স্কুল ছুটি হয়েছে, সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছে ক্লাসরুম থেকে, কিন্তু মিশি তখনও অঙ্ক করাই ব্যস্ত। উদয়ের উপর করা রাগগুলো সে অঙ্কের ঝাড়ছে। প্রতিটা অঙ্ককে উদয় ভেবে কেটে কুটে একদম সমাধান করে দিচ্ছে। তার হঠাৎ এই পরিবর্তনে আলী বাবুও বেশ অবাক। সবাই বের হওয়ার প্রায় 6 মিনিট পর মিশি খাতাপত্র গুছিয়ে নেয়। সে কাঁধে ব্যাগ চাপিয়ে বের হতে নিলেই উদয় তার পথ আটকায়। মিশিকে ধাক্কা দিয়ে ক্লাসের ভেতরে ফেলে দিয়ে উদয় ক্লাসরুমের দরজা আটকে দেয়। মিশির মেজাজ চটে যায়। সেই গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে বলে, সমস্যাটা কি তোর? অনেক ধরে মারি না দেখে বেশি পার পেয়ে গেছিস? উদয় বাজখাই গলায় বলে, হ্যাঁ পেয়েছি। কেন মারিস না আমাকে? মিশি নিচু গলায় বলে, এমনি। সর, বাসায় যাব। উদয় মিশির হাত ধরে টেনে তাকে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়া করাই। মিশির চোখে চোখ রেখে বলে, কি হয়েছে তোর? এত পর কি করে হয়ে গেলি হুট করেই? আগের মতো কথা বলিস না, মারিস না। কেন? মিশি উদয়কে ধাক্কা দিয়ে বলে, যখন কথা বলতাম, জ্বালাতাম, মারতাম, তখনও সমস্যা হতো। আমাকে ছাড়াই নাকি তুই ভালো থাকবি? তো থাক না। ছেড়েই তো দিয়েছি তোকে। এখন তাহলে কেন আবার এসব বলছিস? উদয় চুপ করে থাকে। কি বলবে সে? মিশি তাচ্ছিল্যের সুরে বলে, তোরা ছেলেরা পারিস ও নিজেরা একটা মেয়েকে ইগনোর করতে পারিস, মেয়েটাকে ছোট ফিল করাতে পারিস, আর একটা মেয়ে তোদের ইগনোর করলেই গায়ে লেগে যায়। না রে। মিশির চোখ ছলছল করে ওঠে। তার ইচ্ছে করছে ঠাটিয়ে মারুক উদয়ের গালে। তাতে গাল ফুলে গেলে যাক, ছিঁড়ে গেলে যাক, ডোন্ট কেয়ার। মিশি আর কোনো কথা না বলে ব্যাগ নিয়ে বের হয়ে যায় ক্লাসরুম থেকে। শুধু হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে উদয়। সে এখনও বুঝতে পারছে না আসলেই কেন মিশি এমনটা করছে। সোহেলা বেগম বেশ উত্তেজিত হয়ে আছেন। রাগে তার গা রিনরিন করছে। এই বুঝি বটি দিয়ে কেটে টুকরো টুকরো করে দিক নিজের ছেলে মেঘকে। এত বড় বংশের ছেলে হয়ে সামান্য ছোট ঘরের একটা মেয়েকে সে কিনা ভালোবাসে। আবার তাকে ছাড়া অন্য কাউকে বিয়েও নাকি করবে না। ফালতু সব। সোহেলা বেগম জোরে জোরে গোলাপিকে ডাকেন। গোলাপি তার বড় মেয়ে, মেঘের 3 বছরের বড়। গোলাপি আসতেই তাকে সবটা খুলে বললে গোলাপি মেঘকে ডেকে কড়া গলায় তাকে বলে, কি শুনছি এসব তোর ব্যাপারে? তুই নাকি কোনো ছোট লোকের মেয়েকে ভালোবাসিস? ন্যাকামো। এসব ঢং ফং ছাড়। তোকে আমরা ভালো জায়গায় বিয়ে দেব। মেঘ শান্ত গলায় বলে, আমি তো মাকে বলেই দিয়েছি আমি কোথাও বিয়ে করব না।
তবুও এত উঠে পড়ে লেগে আছিস কেন? আর এত বিয়ে করার শখ থাকলে তুই কর। গোলাপি সোহেলা বেগমের দিকে তাকিয়ে বলে, দেখেছ মা, তোমার ছেলে কত বড় বেয়াদব হয়ে গিয়েছে। বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছে। সোহেলা বেগম মুখ ব্যাকা করে বলেন, ওই ডাইনি আমার ছেলেকে কোনো জাদু করছে কে জানে। এই জন্যেই আমার ছেলের এই অবস্থা। নয়তো আমার এত চুপচাপ শান্ত ছেলেটা কি থেকে কি হয়ে গিয়েছে দেখ। মেঘ সইতে পারে না। সে সোহেলা বেগমকে বাজখাই গলায় বলে, মা, খবরদার আর একবারও ওকে নিয়ে কোনো বাজে কথা বলবে না। তোমার মেয়ে এত ভালো দেখেই তো প্রথম স্বামীর ঘর করতে পারল না। এখন এসে উঠেছে বাপের বাড়িতে। আর আমারই ভুল যে আমি তোমাদের সাথে আমার ভালোবাসার কথা শেয়ার করেছি। কান খুলে শুনো রাখো দুজনে, আমি বিয়ে করব না। কোথাও না। মানলে থাকব নয়তো চলে যাব এখান থেকে। মেঘ বাড়ির বাইরে চলে আসে। সোহেলা বেগম বিলাপ জুড়ে দেয়। সব যেন ওই ডাইনির দোষ। ওর জন্যেই যেন মেঘ আজ উঁচু গলায় কথা বলতে শিখেছে। মেঘ বড় রাস্তায় দাঁড়িয়ে চোখের কোণা থেকে আলগোছে জমা পানিটুকু মুছে নেয়। কেউ তার লিমার ব্যাপারে কিছু খারাপ বলুক, সে তা সইতে পারবে না। সে যেই হোক না কেন। বাসায় ফিরেই নিজের রুমে চলে যায় মিশি। বিছানার তল থেকে গোলাপি রঙের ডায়েরিটা বের করে সে। এই ডায়েরিতে উদয়ের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত সে লিখে রেখেছিল। সেগুলো বারবার উল্টিয়ে পাল্টিয়ে দেখতে থাকে সে। রাত ৩টার দিকে উদয়ের বাসার সামনে গিয়ে হাজির হয় মিশি। গভীর নিশুতি রাত। চারিদিকে গা ছমছমে ভাব। তবুও মিশি একা একা সাহস করে এসেছে এত দূর। উদয়ের রুমটা একদম বড় রাস্তার সাইডে। উদয়ের রুমের সামনে গিয়ে জানালায় টোকা মারে মিশি। ঠক 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 ঠক। উদয় আড়মোড়া ছেড়ে ঘুম ভেঙে উঠে বসে। জানালায় কারো ছায়া দেখতে পেয়েই তার শিরদাঁড়া বেয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। কাপা কাপা গলায় উদয় ডাকে, কে কে ওখানে? মিশি নিচু গলায় বলে, ওরে রামছাগল, আমি রে আমি। মিশি, এদিকে আয় দেখি। উদয় চমকে যায়। মিশি, এই এত রাতে? উদয় উঠে দৌড়ে যায় জানালার কাছে। মিশি ৩২টা দাঁত বের করে বলে, খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। টাকা সাথে করে নিয়ে এসেছি। কিনে দে না। উদয় বোকা বনে যায়। মেয়েটার মাথায় কি সিট টিট আছে নাকি? উদয় দাঁতে দাঁত চেপে বলে, তোর বাপ চাচা কি স্বর্গে গেছে যে জ্বালানোর জন্যে আমাকেই পাইছিলি? মিশি হেলে দুলে নাচতে নাচতে বলে, উহু, তারা কোথাও যায়নি। কিন্তু তুই থাকতে তাদের জ্বালাবো কেন? বলতো। এখন এনে দে না আমার রামছাগল টাগরুটা তেলাচোরাটা। উদয় হাত বাড়িয়ে টাকা নেয়। কি আর করার? না এনে দিল যে বড্ড মারবে এই মেয়ে। হাসিব চাচার ডাকে মিশি ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। হাসিব চাচা মিশিকে উদ্দেশ্য করে বলে, মিশি মা, একটু উঠোনে এসো তো। উদয় এসেছে। মিশি বেশ অবাক হয়। উদয় তার বাড়িতে কেন? সেই উঠে দাঁড়ায় বিছানা ছেড়ে। হাসিব চাচাকে উদ্দেশ্য করে বলে, কেন এসেছে সে? তা তো জানি না মা, শুধু বলল তোমায় ডেকে দিতে। কি নাকি জরুরি কথা আছে তার। মিশি একটা দীর্ঘশ্বাস ছাড়ে। বিছানায় শুয়ে কাঁথা মুড়ি দিয়ে বলে, তাকে বলে দাও আমি ঘুমোচ্ছি। সে যেন চলে যায়। হাসিব চাচা অবাক হন। মিশি তো উদয়কে ফিরিয়ে দেওয়ার মতো মেয়ে না।
তবে হাসিব চাচা কাচুমাচু করে বলেন। কিন্তু মিশি মা। হাসিব চাচাকে মাঝপথে থামিয়ে দিয়ে মিশি বলে, উহু না চাচা, কিচ্ছু জিজ্ঞেস করো না, শুধু তাকে চলে যেতে বলো। হাসিব চাচা ছোট্ট একটা শ্বাস ফেলে বাহিরে বের হয়ে আসে। এক ছেলে মেয়ের কাণ্ড কারখানা তিনি কিছুই বুঝতে পারেন না। উদয়ের এক মন বলছে মিশি তার সাথে দেখা করতে আসবে, আবার আরেক মন বলছে আসবে না। উদয় চিন্তিত ভঙ্গিতে উঠোনে পায়চারি করতে থাকে। হাসিব চাচাকে এগিয়ে আসতে দেখে উদয় দ্রুত তার কাছে যায়। হাসিব চাচা, মিশি আসেনি? হাসিব চাচা কাচুমাচু করেন আবার। উদয় 1 মেট্রিক টন সমান দীর্ঘশ্বাস ফেলে, বুঝেছি আসবে না সে। ঠিক আছে, আসতে হবে না, তুমি শুধু এই কাগজটা ওকে দিয়ে দিও। চলি। উদয় একটা কাগজ হাসিব চাচার হাতে ধরিয়ে দিয়ে হনহন করে চলে যায় বড় রাস্তার দিকে। হাসিব চাচা কাগজটা উল্টিয়ে পাল্টিয়ে বুঝেন এটা একটা চিঠি। তার ইচ্ছে করছে চিঠিটা খুলতে। পরমুহূর্তেই আবার ভাবে অন্যের চিঠি খোলা উচিত না। হাসিব চাচা মনে মনে বলে, এত সৎ কেন রে হাসু তুই? এরপর এগিয়ে যায় মিশির ঘরের দিকে। বড় রাস্তায় একটা ছোট্ট পুল আছে। সেখানে একা একা উদাসী ভঙ্গিতে উদয়কে বসে থাকতে দেখে সাইকেল থামায় মেঘ। সে থানার দিকে যাচ্ছিল তার বন্ধুদের সাথে দেখা করতে। কিন্তু উদয়কে একা এভাবে দেখে সাইকেল না থামিয়ে পারে না সে। রাস্তার পাশে সাইকেল বসে পড়ে মেঘ। উদয় একবার তাকায় মেঘের দিকে, এরপর আবার দৃষ্টি নিবন্ধ করে সামনের খোলা মাঠের দিকে। কিছু হয়েছে নাকি তোর? কাকু বকেছে? উদয় মাথা নাড়ায়। তবে তোর মার কথা মনে পড়ছে? মুচকি হেসে উদয় বলে, মার কথা কোনো দিন বাবা মনে করতেই দেয় না। আমার যখন 6 বছর, মা কলেরায় আক্রান্ত হয়ে মারা গেল। এরপর কত লোকে কতবার বলেছে বাবাকে বিয়ে করতে। দাদিও কি কম চেষ্টা করল নাকি? কিন্তু আমার বাবার এক কথা, সে বিয়ে করবে না। তার প্রথম ভালোবাসা, প্রথম প্রেম আমার মা ছিলেন, মাই থাকবেন। বাবার সমস্ত জমানো ভালোবাসা আমি আমার মাকে দিতে দেখেছি। রাতের পর রাত মার ছবি হাতে নিয়ে কাঁদতে দেখেছি তাকে, কিন্তু কোনোদিন অন্য নারীর দিকে চোখ তুলেও তাকাতে দেখিনি। তিনি পৃথিবীর সবথেকে ভালো বাবা আমার কাছে। মেঘ মৃদু হাসে উদয়ের কথা শুনে। সে উদয়ের কাঁধে হাত রেখে বলে, সেই তোর ভালো বাবা যখন দেখবে তার একমাত্র ছেলের মুখ এরকম ফ্যাকাশে হয়ে আছে, কেমন লাগবে তার? ভেবে দেখেছিস? উদয়ের মনটা আরো ছোট হয়ে যায়। তা দেখে মেঘ আবার বলে, আমাকে বলতে পারিস, আমি হয়তো কোনো সমাধান দিলেও দিতে পারি। উদয় ভাবে এটাই ঠিক হবে। সে হয়তো মিশির ব্যবহারটা ঠিক ধরতে পারছে না, কিন্তু মেঘ ভাই তো পারবে। সে তো উদয়ের থেকেও কত বড়। উদয় নিচু গলায় বলতে শুরু করে, মিশিকে তো চেনই ভাইয়া, ও আমাকে ছাড়া একটা সময়ও থাকত না। আর এখন কয়েকদিন ধরে কি হয়েছে ওর জানি না, আমাকে পাত্তাই দেয় না। আমি কথা বলতে গেলেও ও কথা বলতে চায় না। আমি ওকে ডাকলেও ও পাত্তা দেয় না। আমি নিতে পারছি না ওর হঠাৎ এই পরিবর্তনগুলো ভাইয়া। আমি বুঝতেও পারছি না ও কেন করছে এমন। ওকে জ্বলানোর জন্য আমি মেয়েদের সাথেও কম ঢলাঢলি করিনি এই কয়েকদিনে। আগে তো মেয়েদের সাথে কথা বলতে দেখলেও ও আমাকে মেরাই ফেলতে পারলে। আর এখন এত ঢলাঢলি করার পরেও পাত্তাই দিল না। ভাইয়া ওর সমস্যাটা কি?
আমি বুঝতেছি না। এগুলা নিয়েই মেন্টালি ডিপ্রেসড আমি। উদয় দুহাতে নিজের মাথা চেপে ধরে। মিশির কথা ভাবতে গেলেই তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। মেঘ হো হো করে হেসে ওঠে। তার হাসি যেন উদয়ের গায়ে আগুন জ্বালিয়ে দেয়। উদয় মেঘের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলে, আমার এই অবস্থা, আর তুমি হাসতেছ মেঘ ভাইয়া। মেঘ কোনো রকমে নিজের হাসি থামায়। উদয়ের মাথায় গাঁটটা মেরে বলে, আমি তোর কথা শুনেই সব বুঝে গেলাম, আর তুই কিনা মেয়েটার সাথে থেকেও বুঝতে পারলি না। আসলেই তুই একটা গাধা রে। মিশি যে কেন তোকেই ভালোবাসতে গেল কে জানে। উদয় চমকে উঠে, কি? মিশি ভালোবাসতে গেল মানে? তোকে ভালোবাসে মেয়েটা, তাই তো আগে তোর উপর অধিকার ফলাতো। তুই তো ওকে পাত্তা দিসনি দেখেও এখন এমন করতেছে। ও অনেক কষ্ট পেয়েছে রে উদয়। উদয়ের মাথা ঝিমঝিম করছে, কানের ভেতর ভনভন করছে। কোথা থেকে এক ঝাঁক বলতা কানের ভেতর ঢুকে গেল নাকি? মেঘ উঠে দাঁড়ায়, প্যান্টের ধুলো ঝেড়ে সাইকেলটা সোজা করে বলে, পারলে মেয়েটাকে আপন করে নিস। হয়তো অঙ্ক পারে না, কিন্তু ভালোবাসতে পারে। চলি রে, বন্ধুরা অপেক্ষা করছে। মেঘ সা করে সাইকেল চালিয়ে চলে যায়। উদয় তখনও চুপ করে বসে থাকে রাস্তার পাশে। আচ্ছা, ভালোবাসা কি? কেমনে ভালোবাসতে হয়? প্রিয়টিও কিছু লিখতে পারবো না। প্রেমপত্র লিখতে বসেনি যে এত গুছিয়ে বলবো। সোজাসুজি বলছি, তুই ও সোজাসুজি এসে উত্তর দিয়ে যাবি আশা করি। তো আমার প্রশ্ন হলো তোর কাছে যে, তোর কি হয়েছে? আমি কি কিছু করেছি? যদি করে থাকি, ওকে ফাইন কথা বলতে হবে না, পাত্তা দিতে হবে না, শুধু এটুকু বল কি দোষ আমার? আমি সেটাই জানতে চাই শুধু। ওটুকু না জানা পর্যন্ত আমার শান্তি হবে না। কিছুতেই না। ইতি, তোর অঙ্ক শেখানোর এক্স মাস্টার। শেষ কথাটা পড়ে টলমল চোখ নিয়েও মিশি হেসে ফেলে। ছেলেটা কিনা এই চিঠি দিয়েছে। আর মিশি ভেবেছিল, না জানি কি লিখেছে চিঠিতে। মিশির রাগ হয়, গা ঝাড়া মেরে উঠে রাগে। সে রাগ নিয়ে এক সহস্র এলোমেলো চুমু খায় চিঠির গায়ে। তারপর সেটাকে শক্ত করে বুকে ধরে বলে, তুই আমার ভালোবাসাটা কখনোই কি বুঝবি না উদু। সকাল থেকেই সোহেলা বেগম আছেন। আজকে একটা না একটা ব্যবস্থা সে করেই ছাড়বে। সোহেলা বেগম উঠোনে পা ছড়িয়ে বসে মুখে বড় পান গুজে তার মেয়ে গোলাপিকে চওড়া গলায় ডাকেন। গোলাপি কারো সাথে কথা বলছিল। ফোন কেটে দ্রুত মায়ের কাছে এসে বসে চিন্তিত গলায় বলে, কি মা, এভাবে ডাকতেছ? সব ঠিক আছে? সোহেলা বেগম মুখ ভার করে বলেন, কিচ্ছু ঠিক নেই রে মা, কিচ্ছু ঠিক নেই। ছেলেটার সরকারি চাকরি হয়েছে, দামরা হয়েছে, অথচ বিয়ের নাম গন্ধ নেই। পাড়া প্রতিবেশী নানান কটু কথা কয়। তাদের মুখ আমি কি করে বন্ধ করব বল? গোলাপির যেন চিন্তা বেড়ে যায়। আসলেই তো, তার কত স্বাদ ছিল তার একমাত্র ননদের সাথে বিয়ে করাবে মেঘের। কিন্তু তার নিজের সংসারই তো টিকল না। সেখানে ভাইয়ের বিয়ে কিভাবে হয়? গোলাপি শান্ত গলায় বলে, দেখি মা, আমি মেঘের সাথে আবার এই ব্যাপারে কথা বলবো। তুমি চিন্তা করো না, পরে তোমার প্রেশার বেড়ে যাবে।
সোহেলা বেগম বিলাপ পারতে পারতে বলেন, আর প্রেসার, আমি মরে গেলেই বেঁচে যাবে ও। কোনো কুক্ষণে এরকম ছেলে জন্ম দিয়েছিলাম কে জানে। সরকারি অফিস থেকে মেঘকে ডাকা হয়েছে। মেঘ ফর্মাল ড্রেস আপ করে বের হচ্ছিল, তখনই গোলাপি পিছু ডাকে, কোথায় বের হচ্ছিস? মেঘ শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে, দেখছিস না অফিস যাচ্ছি। ও আচ্ছা যা। ডাকলি কেন? জরুরি কথা। গোলাপি আমতা আমতা করে, তেমন কিছু না, যা তুই। মেঘ না শুনে যাবে না। কেন তাকে পিছু ডাকা হলো? কি সেই কারণ? মেঘ আবারও জিজ্ঞেস করে, বল, কেন ডেকেছিস? গোলাপি এক রাজ্যের সাহস জুগিয়ে বলে, তোর বিয়ের ব্যয়। মেঘ মাঝপথে থামিয়ে দিয়ে বলে, সেদিন তো বলেই দিয়েছি আমি বিয়ে করব না। তাহলে? তাহলে এখন আবার কেন? মেঘ, তুই বুঝতে পারছিস না। আশেপাশের মানুষ নানান কথা বলে। কি জবাব দেব তাদের? তাহলে আমাকে লিমার সাথেই বিয়ে দাও না। তাকে ছাড়া অন্য কাউকে তো বিয়ে করব না আমি আপু। মা যে মানবে না কিছুতেই। তুই একটু বোঝ না। মেঘ গোলাপির ঠিক সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলে, তোর মনে আছে রাসেল ভাইয়ের কথা? তাকে যে খুব ভালোবাসতি। সেদিন যদি একটু সাহস করতি, আজ তোর সংসার থাকত, পরিপূর্ণ সংসার। গোলাপি চুপ হয়ে যায়। তার মনে পড়ে যায় পুরনো দিনের কথা। তখন সবে এসএসসি দিয়েছে সে। হুট করেই ফুচকা খেতে গিয়ে পরিচয় হয় রাসেলের সাথে। বয়সে তার থেকে 4 বছরের বড় ছিল সে। দেখতে সুন্দর, লম্বা, হাসলে গালে দুটো গর্ত হয়। শুধু সমস্যা ছিল একটাই, কোনো ভালো চাকরি ছিল না তার। বাবা মরে যাওয়া এবং আর্থিক সমস্যার কারণে পড়া হয়নি তার। তবুও নিজের একটা গ্যারেজ ছিল। কম বেশি ভালোই আয় হতো তার। গোলাপির মনে ক্ষীণ আশা ছিল, যদি তার বাবা মেনে নেন। কিন্তু না, হলো না। গোলাপির বাবা খালেদ মাহমুদ মেনে নেননি। তিনি গোলাপির জন্য বিয়ে ঠিক করেন বড় ঘরে। রাসেল বলেছিল গোলাপিকে চলে আসতে। গোলাপি সাহস করে যেতে পারেনি। 2 বছরের প্রেম আর তার গভীর ভালোবাসাকে বিসর্জন দিয়ে বিয়ে করে নেয় সে। গোলাপির বিয়ের 2 মাস পরেই স্ট্রোক করে মারা যায় খালেদ মাহমুদ। এরপর কেটে যায় 3টি বছর। এই 3টা বছর কিভাবে কাটিয়েছে গোলাপি সে নিজেও জানে না। জামাইয়ের নেশা পানির অভ্যেস ছিল। রাত করে বাড়ি ফিরত। 19 থেকে 20 হলেই গোলাপিকে কি মার টাইনা মারত। সেই মারের কথা ভাবলে এখনো গোলাপির বুক কাঁপে। এরপর আর না পেরে ডিভোর্স নিয়ে আসে সে। তবে এখন বড্ড আফসোস হয়। যদি সেদিন রাসেলের সাথে সত্যিই যেত, একটু সাহস করে, আজ হয়তো দিনটা অন্যরকম হতো। গোলাপি চোখ মুছে নেয়। সে শান্ত গলায় মেঘকে বলে, আমি মাকে বুঝিয়ে বলবো। দেখি যদি মেনে নেয় লিমাকে। উদয় রাজ ক্লাসে মন বসেনি। একদম বসেনি। কেননা মিশি আজ আসেনি ক্লাসে। কি হলো মেয়েটার? জ্বর টর বাঁধালো না তো? উদয় ভাবে একবার তার বাড়ি গিয়ে দেখে আসবে। আবার ভাবে থাক, দরকার নেই। মানুষের মন বড়ই অবাধ্য প্রাণী।
একে শিকল বা কড়া কিছু দিয়ে বেঁধে সঠিক পথে রাখা যায় না। উদয়েরও হয়েছে একই অবস্থা। তার বারবার ইচ্ছে করছে দৌড়ে যেতে মিশির কাছে, একবার দেখে আসতে মেয়েটার কি হয়েছে, কেন আসেনি সে। সে কি জানে আজ সারা ক্লাসে উদয় তার পথ চেয়ে বসেছিল। সে কি জানে উদয় কোথাও না কোথাও তাকে বড্ড মিস করে এখন। হয়তো জানে, হয়তো না। বিকেল বেলা মিশিদের বাড়ির সামনে পায়চারি করছে উদয়। পা বারবার ভেতরে টানলেও উদয় যাচ্ছে না। কেন যাবে সে? কি ঠেকা তার? উদয় কিছুক্ষণ মিশিদের বাসার দিকে তাকিয়ে এক ছুটে চলে যায় সেখান থেকে। আকাশে মেঘ জমেছে, হয়তো বৃষ্টি হবে। মিশি ছাদে উঠেছিল জামা কাপড় তুলতে। তখনই তার চোখে পড়ে উদয়কে। তার মানে ছেলেটা তার খোঁজে এসেছিল। শুধু দ্বিধার কারণে ভেতরে আসেনি। মিশি একটা দীর্ঘশ্বাস ফেলে। একটা চিঠি লেখা যাক, ছেলেটার সমস্ত অস্থিরতা দূর করা যাক। প্রিয় উদু, প্রিয় শব্দটা তোর জন্যেই বরাদ্দ। আমি তোর প্রিয় না হতে পারি, তুই তো আমার প্রিয়। জানিস, যখন মাঝরাতে হুট করে আমার ঘুম ভেঙে যায়, সবার আগে আমার তোর কথা মনে পড়ে। কেন পড়ে? জানি না। আচ্ছা, তোর কখনো ঘুম ভাঙে মাঝরাতে? মনে পড়ে আমার কথা? আচ্ছা, আমার ভোর সকালের শিশির ফোঁটা যে তুই, তা কি জানিস? আমি কি তোর কাছে শুধুই গুড়ে বালি? আমি তোকে যেদিন তোকে প্রথম দেখেছিলাম, তোর ওই গভীর চোখের প্রেমে পড়েছিলাম। তোর উস্কো খুস্কো চুল গুচ্ছের মায় পড়েছিলাম। তুই কেন সেগুলো দেখতে পেলি না? অঙ্ক বোঝার ছলে তোকে ডেকে নিতাম। অঙ্ক কি করে বুঝব বল, আমার চোখ যে তোর উপরেই নিবন্ধ থাকত। মনে পড়ে তোর একবার ধুম জ্বর এসেছিল? 8 দিন স্কুল যেতে পারিসনি। আমি রোজ স্কুল যাওয়ার পথে তোকে দেখতে যেতাম, তবে আড়াল থেকে। সামনে গেলে যে আমার চোখ ভর্তি জল তুই দেখে ফেলতি। যখন বুঝলাম আমার ভালোবাসা শুধু একতরফা ভালোবাসা, তখন আমি কেঁদেছি, কেঁপে উঠেছি, কিন্তু ভেঙে পড়িনি। যে আমার না, তার মায়া বাড়িয়ে লাভ কি? যে আমার না, তার ছায়া মারানো যে পাপ। সেই পাপ আমি অনেক করেছি। আর না, তাই সরে যাচ্ছি, যেতে দে। তবে তোর কোনো ভুল নেই। ভুল আমার, কেননা আমি যে তোকে ভালোবেসেছিলাম। ইতি। তোর কেউ না। শিপলু এসে সন্ধ্যের দিকে একটা চিঠি দিয়ে গেছে উদয়কে। উদয় যেন এক তৃষ্ণার্ত পথিক, ক্লান্ত, জরাজীর্ণ সে। মিশির এক টুকরো কাগজের এক টুকরো চিঠি যেন উদয়কে আবার চাঙা করে তুলেছিল। কিন্তু চিঠিটা পড়ার পর আগের থেকেও আরো বেশি ভেঙে পড়ে উদয়। মিশি কি সত্যিই চলে যাচ্ছে তার থেকে? সে কি হারিয়ে ফেলছে মিশিকে? উদয় গায়েটি শার্ট চাপিয়ে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। বুকের ভেতরটা ভীষণ জ্বালাপোড়া করছে। মনে হচ্ছে খুব আপন কিছু একটা হারিয়ে যাচ্ছে, খুব দূরে, খুব দূরে। উদয় কখনো সিগারেট ছুঁয়ে দেখিনি, কিন্তু আজ ইচ্ছে করছে, ভীষণ ইচ্ছে করছে একটা সিগারেট খেতে। শুনেছে সিগারেট খেলে নাকি বুকের ভেতরের কষ্ট বাষ্প হয়ে উড়ে যায়। তার কষ্টগুলো উড়ে যাবে তবে? ভালোই হবে, সে যে আর নিতে পারছে এসব। মাথাটা এলোমেলো হয়ে আছে। নিজেকে নেশাগ্রস্তের চেয়ে কম লাগছে না কোনো অংশেই। উদয় একটা চায়ের দোকানের সামনে দাঁড়ায়। এখানে একদম ভিড় নেই বললেই চলে। শুধু দোকানি এবং একজন লোক রয়েছে। উদয় আশেপাশে ঢোক গিলে একবার। ভীষণ ভয় করছে তার। যদি দোকানদার মাইর দেয় তাকে। কিন্তু কেন দিবে?
কত লোকে এসে সিগারেট কিনে নিয়ে যায়, কই কাউকে তো মাইর দেয় না কেউ। উদয় ঝেড়ে কাশে একবার, তারপর দুরু দুরু বুক নিয়ে বলে, চাচা, একটা সিগারেট দেন তো। দোকানি ভেতর থেকে মুখ বের করে ভালো করে দেখে নেয় একবার উদয়কে, তারপর প্রায় চিল্লিয়ে বলে, তুমি মইনুলের ছেলে না? হায় হায়, তোমারও সিগারেট খাওয়ার অভ্যাস আছে? দেশটা রসাতলে। বাকি কথা শোনার আগেই উদয় দৌড় লাগায়। এক দৌড়ে বাজারের অপর প্রান্তে গিয়ে থামে সে। ইচ্ছে করছে নিজেকে নিজেই পুকুরে চুবাক কিছুক্ষণ। এত দোকান থাকতে শেষমেশ ওই দোকানেই যাওয়া লাগলো যেখানে তার বাবা পরিচিত। উদয় আশেপাশে তাকায়। অনেকেই অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। একটা ছেলে এভাবে হুট করে দৌড়ে আসলে তাকাবে না? উদয় সোজা হয়ে দাঁড়ায়। সবার দিকে তাকিয়ে জোরপূর্বক হাসি হাসার চেষ্টা করে একটু। এরপর দ্রুত পায়ে জায়গা বদল করে নেয়। বাজারের থেকে বেশ খানিকটা দূরে একটা ছোট্ট দোকান দেখতে পায় উদয়। দোকানটা একদম অজপাড়া গায়ের দোকান টাইপ। একটা ছোট প্রদীপ জ্বলে নিভছে সেখানে। উদয় গিয়ে সেই দোকানটার সামনে দাঁড়ায়। ভেতরে ভেতরে অনেক নার্ভাস সে। আচ্ছা, যদি এই লোকেও তার বাবাকে চিনে থাকে তখন? উদয় আর কোনো রিস্ক নিতে চায় না। তাই এবার সরাসরি দোকানদার লোকটাকে জিজ্ঞেস করে, আপনি আমাকে চিনেন? দোকানি লোকটা পান সাজাচ্ছিল। হুট করে এমন প্রশ্ন শুনে আহাম্মক হয়ে যান তিনি। মাথা ঘাড় অবধি কাত করে বলেন, না। উদয় স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবুও আরেকটু সিউর হতে প্রশ্ন করে, আমার বাবাকে চিনেন? তার নাম মইনুল। লোকটার কপালে ঈষৎ ভাঁজ পড়ে। সে কর্কশ কণ্ঠে বলে, তোমাকে চিনি না তো তোমার বাপকে কেমনে চিনব ছাওয়াল? উদয় মৃদু হাসে। যাক, একটা ঠিক দোকানে এসেছে তাহলে। উদয় আঙুল উঁচিয়ে সিগারেট দেখিয়ে বলে, তবে আমায় একটা সিগারেট দিন তো। এই নিন টাকা। উদয় 10 টাকার একটা নোট বাড়িয়ে দেয় লোকটির দিকে। লোকটি সিগারেট দিতেই উদয় দৌড়ে চলে যায়। লোকটি বেশ কিছুক্ষণ দোকানের ভেতর থেকে মাথা বের করে উদয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কেমন অদ্ভুত ছেলেটা! সিগারেট কিনতে এসে আবোলতাবোল প্রশ্ন করছিল কি সব। মাথায় সিট আছে বোধ হয়। লোকটা আবার পান সাজাতে সাজাতে মনে মনে ভাবে, আহারে, এইটুকুন ছেলেরও মাথায় সিট। আল্লাহ রহমত করুক। ফাঁকা রাস্তা, নিকষ কালো অন্ধকার। 8টা সাড়ে 8টা বাজে হয়তো। উদয় আন্দাজ করে মনে মনে। উদয় আশেপাশে তাকিয়ে খুব সন্তর্পণে এগিয়ে যাচ্ছে। তার পকেটে সিগারেট, অথচ সে এমনভাবে হাঁটছে যেন তার পকেটে বাংলাদেশ উড়িয়ে দেওয়ার নীল নকশা। বাজারের কাছাকাছি আসতেই উদয় খেয়াল করে এক জায়গায় সামান্য জটলা। কয়েকটা ছেলে মিলে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। উদয় এগিয়ে যায় সেদিকে। সে অবাক হয় যখন সেই হট্টগোলের ভিড়ে লিমাকে দেখতে পায় সে। লিমার চোখের নিচে দেওয়া কাজল লেপ্টে গেছে জলে। মুখে বিষণ্ণতার ভাব। সে কাঁধের ব্যাগটা সামনে নিয়ে খুব শক্ত করে চেপে ধরে আছে সেটা। 56টা ছেলে। কারো কারো মুখে ব্যঙ্গ, কারো কারো মুখে উত্ত্যক্ত করার অশ্রবণীয় ভাষা। উদয় খেয়াল করে ছেলেগুলো তাদেরই স্কুলের 8ম শ্রেণীর ছাত্র, অর্থাৎ তার 2 বছরের জুনিয়র। এই বয়সেই ছেলেগুলো এমন হয়ে গিয়েছে। ছি! উদয়ের নিজেরই ঘিন ঘিন লাগে কথাটা ভাবতে গিয়ে।
উদয় ভিড় ঠেলে মধ্যিখানে প্রবেশ করে। উদয়কে দেখে যেন লিমার প্রাণ ফিরে আসে। ছেলেগুলো উদয়কে ভালো করেই চিনত। তারা সবাই চুপ হয়ে যে যার মতো চলে যায়। উদয় একটা দীর্ঘশ্বাস ফেলে লিমার দিকে তাকিয়ে বলে, তুই এখানে কেন? লিমার চোখে তখনও ভয়ের রেশ। লিমা কাপা কাপা গলায় বলে, কোচিংয়ে পরীক্ষা ছিল, দেরি হয়ে গিয়েছে তাই। প্রতিদিন বাবা নিতে আসে, কিন্তু আজ আসেনি। বাবা অসুস্থ যে। উদয় আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে লিমাকে সহানুভূতির গলায় বলে, আমি বাড়ি অবধি এগিয়ে দিয়ে আসব তোকে। চল। মেঠোপথ ধরে এগিয়ে যাচ্ছে উদয় লিমা। দুজনের মুখে বুলি নেই। উদয় মিশির দেওয়া চিঠি নিয়ে তখনও ভাবনায় বিরাজমান। তার বারবার একটা কথাই মনে হচ্ছে, সে কি হারিয়ে ফেলবে মিশিকে? আর লিমা যেন হঠাৎ করে এমন একটা ঘটনার সম্মুখীন হয়ে যাওয়ায় একদম কুঁকড়ে পড়েছে, নেতিয়ে গেছে। উদয়ই নীরবতা ভাঙে। আর কখনো একা একা এ পথে আসবি না। এলাকাটা ভীষণ খারাপ। লিমা নিচু গলায় বলে, আমার শিক্ষা হয়ে গেছে। বাবা না আসলে আমি আর কখনো আসব না। সম্মানের আগে পড়ালেখা না। উদয় ছোট্ট করে জবাব দেয়, হু। আবারও চুপচাপ। দুজনেই চাঁদের আলোয় নিজেদের পথ অনুসরণ করে হাঁটছে অনবরত। প্রায় লিমার বাড়ির কাছাকাছি আসতেই উদয় থমকে দাঁড়িয়ে পড়ে। উদয়ের সাথে সাথে লিমাও দাঁড়িয়ে পড়ে। লিমা অবাক হয়ে উদয়ের দিকে এগিয়ে এসে বলে, কি হলো? দাঁড়িয়ে পড়লি যে, আর যাবি না? উদয়ের চোখের পাতা তিরতির করে কাঁপছে। আশেপাশের সমস্ত কিছু ঝাপসা হয়ে আসছে। উদয় হঠাৎই হাঁটু গেড়ে বসে পড়ে রাস্তায়। দু হাতে মুখ লুকিয়ে বলে, আমি ভালোবাসি রে মিশিকে। ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমি ওকে মিস করতেছি, ভীষণ করতেছি। আমি ওকে হারাতে পারবো না রে লিমু। হারাতে পারবো না, কিছুতেই না। লিমার মুখে প্রসন্ন হাসি। যাক, অবশেষে হাদারামটা বুঝতে পেরেছে তার ভালোবাসার কথা, ভালোবাসার অনুভূতি। লিমা এগিয়ে গিয়ে উদয়ের হাত ধরে তাকে টেনে তোলে। উদয়ের চোখ ফোলা ফোলা। নিশ্চয়ই ছেলেটা বেশিক্ষণ কাঁদতে পারে না। লিমা হাসি মুখেই উদয়কে বলে, এখন যখন বুঝতে পেরেছিস, আর দেরি কিসের? প্রকাশ করে ফেল। মেয়েটা তোকে অনেক আগে থেকেই ভালোবাসে রে। বড্ড ভালোবাসে। তার যে ভীষণ কষ্ট হয়েছে তোকে ছাড়া থাকতে। উদয় চোখ মুখ মুছে পকেট থেকে সিগারেটটা বের করে ফেলে দেয়। শান্ত গলায় বলে, আমি হারাতে দিব না মিশিকে, কিছুতেই না। আকাশে চাঁদ উঠেছিল কিন্তু এখন কোথাও দেখা যাচ্ছে না। হয়তো কোনো মেঘের আড়ালে লুকিয়ে গেছে। আকাশে মেঘও করেছে বড্ড। মিশি বারান্দা দিয়ে মেঘের ধীর গতিতে উড়ে যাওয়া দেখছে। হঠাৎ মিশির ইচ্ছে হয় একটা কবিতা আবৃত্তি করতে। এত রাতে কেউ হয়তো জেগে নেই। তাই একদম খোলা মনেই মিশি শুরু করে। উড়বে হাওয়ায় বিষণ্ণ চিরকুট, শিউরে দিবে অজস্র বিদ্যুৎ। একটু দাঁড়া, এখন তো বৈশাখ। শব্দগুলো যত্ন করে রাখো, দহনগুলো একটু করে লেখো। হয়তো এখন বড্ড দূরে মেঘ শুনছে কারোর নানান অনুযোগ। সবাই তো চায় মেঘ শুধু তার হোক। অবুঝ করে দেয় অধিকার বোধ। তোর দুচোখে ছিপিয়ে উঠে রোদ। সত্যি তাকে সত্যি যদি চাস, ভুল না বুঝে একটু ভালোবাসো।
তোর অভিমান অস্বাভাবিক নয়। ভালোবাসাও অনেক রকম হয়। সেও ভোলেনি তোর দেওয়া ডাকনাম। আসবে দেখিস, ঝরবে অবিশ্রাম। শব্দগুলোর চমকাবে বিদ্যুৎ। ভিজিয়ে দেবে তোর লেখা চিরকুট। তোকেও ছোবে, কদিন শুয়ে থাক। বৃষ্টি হবেই, সবে তো বৈশাখ। কবিতা শেষ হতেই টুপ করে এক ফোঁটা জল মিশির চিবুক গড়িয়ে পড়ে। ঠিক তখনই রুমঝুম শব্দ তুলে নামে এক পশলা বৃষ্টি। মিশি মৃদু হাসে, ঠোঁট বাঁকিয়ে বলে, এই বৃষ্টি না হয় এসে গেল, কিন্তু আমার শেষে কি আসবে? সেই রাতে আর ঘুম হয় না মিশির। সারারাত গোলাপি ডায়েরির ভাঁজে মুখ গুজে পড়ে থাকে সে। ভোরের দিকে ঘুম আসে তার। রাজ্যের ঘুম ভর করে তার ছোট্ট সরু চোখের দুপাতায়। সকাল 10টার ঘুম ভাঙে মিশির। আড়মোড়া ভেঙে উঠে বসে সে। মনে মনে একগাল গালি দেয় নিজেকে। আজকেও হলো না স্কুল যাওয়া। এভাবে করলে তো আবার অঙ্কে ডাব্বা মারবে সে। মিশি রাগে কটমট করতে করতে উঠোনে বের হয়। বকর মোল্লা আর নতুবা বেগম বসে বসে চা খাচ্ছিলেন। নতুবা বেগমকে উদ্দেশ্য করে বাজখাই গলায় বলে, মা, উঠালে না কেন আমায়? আজকেও ক্লাসটা মিস গেল। নতুবা বেগম চোখে কপালে তুলে বলেন, আমি উঠাইনি? মিশির আব্বু, শুনেছ মেয়ের কথা? কত করে ডেকেছি তাকে। তুই তো মুখ কামড়ে পড়েছিলি বিছানায়। টেনেও তুলতে পারিনি। মিশি হাই তুলতে তুলতে একটা চেয়ার টেনে বসে। বকর মোল্লা কপালে ভাঁজ এনে বলে, কাল রাতে ঘুমাসনি? মিশি উত্তর দেয় না। চুপ করে চোখ বন্ধ করে থাকে সে। নতুবা বেগম চায় আরেকবার চুমুক দিয়ে বলেন, তোর দ্বারা তো পড়ালেখা হবে না। অঙ্কও হবে না। বিয়ে দিয়ে দেই তোর। কি বলিস? বকর মোল্লা হাত দিয়ে ইশারায় থামতে বলে নতুবাকে। কেননা মিশি কখনো বিয়ের কথা শুনতে পারে না। রেগে উঠে। নতুবা থামেন না। আবারও বলেন, বিদেশ ফেরত এক ছেলে ছিল, কিন্তু তোর বাবার পছন্দ হলো না তাকে। তাই বলে কি আর ছেলে নাই? কত ছেলে তোকে বিয়ে করার জন্য বসে আছে। তুই চাইলে লাইন লেগে যাবে। আমি দেখব পাত্র মা তোর জন্য। মিশি চেয়ার ছেড়ে উঠে পড়ে শান্ত গলায় বলে, দেখো। এরপর ভেতরের দিকে চলে যায়। স্কুলে টিফিন টাইমেই ছুটি নিয়ে নেয় উদয়। দৌড়ে আসে মিশিদের বাড়ি। বাড়িতে ঢুকেই দেখে মিশির বাবা মা বসে আছেন উঠোনে। উদয় সেখানে গিয়ে সালাম জানায় তাদের। মুখ প্রসন্ন হাসি এনে বলে, আঙ্কেল, মিশি? বকর মোল্লা পত্রিকায় মুখ রেখেই বলে, ভেতরে আছে। যাও। জি আচ্ছা। উদয় আরেক দফা সালাম জানায় তাদের। এরপর মিশির রুমের দিকে এগোয়। মিশি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে সবে। ঠিক তখনই সে শুনতে পায় ক্ষীণ গলায় কেউ গান গাইছে। তোর জন্য আকাশ থেকে পেজা এক টুকরো মেঘ এনেছি ভেজা। বৃষ্টি করে এক্ষুনি দে তুই। বৃষ্টি হয়ে ছাদ বানিয়ে শুই। ছাদ ভেঙে যেই বাষ্প হবে জল। বাষ্প দিয়ে তুই কি করবি বল। তার চেয়ে চল, এই বেলা মেঘ খুঁজে। দুজন মিলে ঝাঁপ দেই মুখ বুজে। মিশি কম্পিত চোখে উদয়ের দিকে চেয়ে আছে। উদয় 2 টাকা দামের কোকোলা লাঠি চকলেট মিশির সামনে ধরে হাঁটু গেড়ে বসে। অনাবিল খুশির আবেশে বলে, মিশি, প্রথমেই সরি। আমি এতই নির্বোধ যে এত কাছে ভালোবাসা পেয়েও বুঝতে পারিনি।
কিন্তু যখন বুঝতে পারলাম ভালোবাসা কি আর আমার ভালোবাসাকে, আমি আর এক মুহূর্ত দেরি করিনি রে। চলে এসেছি, তোর কাছে চলে এসেছি, দৌড়ে দৌড়ে এসেছি। রাস্তায় কতগুলো হোঁচট খেয়েছি জানিস, তবুও থামিনি। শ্বাস উঠা নামা করছে, তবুও জিরোনোর যে সময় নেই একলেশ। আজকেই তোকে বলবই বলবই, আমি তোকে ভালোবাসি মিশি। মিশির চোখ বন্ধ করে ফেলে, হাজারো জলকণা ভিড় করেছে তার চোখে। এগুলো যে সুখের, যে সুখের জন্য সে 3টি বছর অপেক্ষা করেছে। উদয় উঠে দাঁড়ায়, মিশির এলোমেলো চুলগুলো কানের কিনারায় গুজে দেয়। ফিসফিস করে বলে, টাকা ছিল না রে, তাই ফুল আনতে পারিনি, কিন্তু দেখ লাঠি চকলেট এনেছি, খাবি না? মিশি চোখ খুলে হেসে ফেলে। 2-3 ফোঁটা পানি তখন গড়িয়ে পড়ে চোখের কিনারা ঘেঁষে। উদয় পরম আবেশে মুছে দেয় সেগুলো। মিশির গালে হাত ছুঁয়ে বলে, এটাই তোর লাস্ট কান্না, আর কাঁদবি না, একদম কাঁদবি না, মনে থাকে যেন। কবিতাটি নীলাঞ্জন ব্যানার্জির লেখা। চলবে।